অসাধারণ একটা ভিউ, পুরো টাবো এবং স্পিতি ভ্যালি। 996 AD, এই কারণেই বুঝি বলা হয় টাবোকে হিমালয়ের অজন্তা। নাকো থেকে ভয়ঙ্কর ও মনোমুগ্ধকর পথে পৌঁছে গিয়েছিলাম গিউ ভিলেজে। এখানে আশ্চর্যজনক ভারতের একমাত্র প্রাকৃতিক মমি দর্শন করার পর ধূসর পাহাড়ের গায়ে নানা রকম অদ্ভুত সব ভূমিরূপ দেখতে দেখতে স্পিতি নদীর হাত ধরে পৌঁছে গিয়েছিলাম টাবোর এক চমৎকার হোমস্টেতে। স্পিতি নদীর তীরে প্রায় 11,000 ফুট উচ্চতায় মরু পাহাড়ের এক অপরূপ উপত্যকায় অবস্থিত টাবো গ্রামের সৌন্দর্যের সাথে জড়িয়ে রয়েছে ইতিহাস। মহান বৌদ্ধ তীর্থ টাবোর অন্যতম আকর্ষণ 1000 বছরের পুরানো টাবো মনাস্ট্রি এবং টাবো কেভ। এই কারণে অনেকেই এই টাবোকে বলে থাকেন হিমালয়ের অজন্তা। বহু বছর ধরেই হিমালয়ের এই দুর্গম পার্বত্য গ্রামে পদার্পণ করেছে এমন অনেক মানুষ যারা ইতিহাসকে অন্য খাতে বইতে দিয়েছে। আপনি এখন দেখছেন বাদশাহী ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল। বিভিন্ন ট্যুরিস্ট স্পটের খুঁটিনাটি তথ্য নিয়ে সাজানো এই চ্যানেলটি আপনার সফরের অন্যতম বন্ধু। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকেও অন করে রাখুন। নমস্কার বন্ধুরা, স্পিতি ভ্যালির ছোট্ট জনপদ টাবোর পালকিত হোমস্টে থেকে সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। আমরা টাবোতে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে। ইচ্ছে আছে টাবো কেভ যাবার, তো দেখি রাস্তাটা কোন দিকে এবং যেতে পারি কিনা। হোমস্টে থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলেছি মূল রাস্তার দিকে। চারিদিকে আপেলের ক্ষেত, গাছে ধরে রয়েছে ছোট্ট ছোট্ট আপেল। গ্রাম পঞ্চায়েত টাবো आपका हार्दिक अभिनंदन करता है। মূল রাস্তায় এসে পড়তেই এই ফটক। এই ফটকের ঠিক পরেই রয়েছে একটি হোটেল, নাম হোটেল স্নো লেপার্ড। এটাই হলো টাবোর মেন চক এরিয়া। একদিকে লাইন দিয়ে গাড়ির পার্কিং, তারপরে রয়েছে টাবো মনাস্ট্রি যাবার গেট, আর ছোট্ট ছোট্ট অনেক ক্যাফে রয়েছে। এখন সকালে চারিদিকে শান্তির পরিবেশ। ডান দিকে রয়েছে SBI ব্যাংক। রাস্তার দুদিকে লাইন দিয়ে রয়েছে হোমস্টে ও রেস্টুরেন্ট। তো এই ভিডিওর শেষে টাবোতে থাকবার বেশ কিছু হোটেল হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সুবিধের জন্য দেয়া থাকবে। আপেল বাগান, আসলে এই আপেলই হলো এখানকার অধিবাসীদের আয়ের অন্যতম উৎস। এদিকে রয়েছে টাবো মনাস্ট্রি, এটা আমরা পরে আসবো দেখতে। খুব সুন্দর সুন্দর হোমস্টে চারিদিকে। টাবো গ্রামের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি আমরা। এই পথ দিয়েই হয়তো কখনো হেঁটে গিয়েছেন পদ্মসম্ভব, আজ তার পদক্ষেপের সাথে মিশে গিয়েছে আমার পদচারণ। টাবো গ্রামের ঘরবাড়ি ও হোমস্টে নির্মাণ শৈলীতে রয়েছে তিব্বতী ও বৌদ্ধ সংস্কৃতির ছাপ। উপরে উপরে কেভগুলো রয়েছে, ওখানে এখন যাব। এখান থেকে এবারে সিঁড়ি শুরু হলো। টাবো কেভে যাওয়ার জন্য এখান থেকেই পাহাড়ে চড়া শুরু হলো। পাহাড়ের গা বেয়ে এইভাবে সিঁড়ি উঠে গেছে। কিছুটা উঠে এসেছি, একটু হাঁপিয়ে গেছি। তাড়াহুড়োর কিছু নেই, রেস্ট নিয়ে গেলেই হয়। আমার জন্য এরকম বসবার বেঞ্চও রয়েছে এখানে। টাবো মনাস্ট্রির একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে।
বেশ কিছুটা উঠে আসার পর সিঁড়ি শেষ, তখন রাস্তাটা এই রকম। এখানে এরকম বসবার বেঞ্চ করা রয়েছে, হাঁপিয়ে পড়লে অসুবিধা হলে রেস্ট নেওয়া যেতেই পারে। এদিকে পুরো ভ্যালি এবং ভ্যালির মধ্যে যে টাবো শহর, লাইন দিয়ে সব হোমস্টে, ম্যাক্সিমামই হোটেল, হোমস্টে, কাফে। এখান থেকে গুহাগুলো শুরু হয়েছে, পরপর পরপর রয়েছে। এরকম রাস্তা খুব বেশি চওড়া নয়, তবে সুন্দর, যাওয়া যাবে, অসুবিধা নেই। পিকে আমাদের একটা ছোট্ট গুহার কাছে পৌঁছে গেছে। ওই যে স্পিতি নদী দেখা যাচ্ছে, তো ভ্যালির এক পাশ দিয়ে স্পিতি নদী বয়ে গেছে। এখানে পাহাড়ের গায়ে পর পর রয়েছে বেশ কয়েকটি গুহা। বাইরে থেকে এগুলোকে দেখতে ছোট মনে হলেও বেশ কয়েকটি ভেতর থেকে বেশ গভীর ও প্রশস্ত। এইসব গুহা প্রকৃতির দ্বারা সৃষ্ট নাকি মনুষ্য সৃষ্ট তা নিয়ে বিতর্ক রয়েছে। এই কারণেই বুঝি বলা হয় টাবোকে হিমালয়ের অজন্তা। শত শত বছরের পুরানো এই সমস্ত গুহাগুলি তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসীদের ধ্যান, মেডিটেশনের জন্য ব্যবহৃত হতো। তাছাড়া শীতকালে প্রবল ঠান্ডার হাত থেকে রক্ষার জন্য সন্ন্যাসীরা এখানে আশ্রয় নিতেন। নোটিফিকেশন করা রয়েছে, ওইটার উপরে, তাদের উপরে যাওয়া যাবে না। এটি এখানকার সব থেকে বড় গুহা। আর্কিওলজিক্যাল সাইট হিসাবে এই গুহাটাকে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। চলুন এই গুহার ভেতরটা দেখে নিই। এটাকে একটা ঘরের মতো স্ট্রাকচার দেওয়া হয়েছে। এই যে দরজা এবং ভেতরটা এইরকম। জানি না ভালুক টালুক বেরিয়ে আসবে কিনা। এটাই সব থেকে বড় কেভ। এটা সম্ভবত ঠাকুর ঘর, এইভাবে এটাকে গুছানো হয়েছে। এখানে রয়েছে পাশাপাশি দুটো কেভ, একটা ছোট, একটা বেশ বড়। পিকে আমাদের আগেই ঢুকে গেছে। কত ছোট এখানে যে এন্ট্রান্সটা, মাথা একেবারে ঝুঁকিয়ে যেতে হবে। এবং এই কেভের ভেতরটা জানি না, থাকতে পারে ডেঞ্জার। ঢুকে তো পড়লাম। পিকি অলরেডি এখানে বসে গেছে ধ্যান করতে। এদিকে আরো দুটো পরপর কেভ রয়েছে। টাবো কেভ দেখার জন্য বেরিয়েছিলাম, ইচ্ছে ছিল সে টাবো কেভ, কিন্তু আমরা কিছুটা ট্রেক করে টাবো কেভ আমরা দেখলাম, সুন্দর লাগলো। এই কারণেই মনে হয় টাবোকে বলা হয় হিমালয়ের অজন্তা।
এক এদিকের এই প্রাকৃতিক যে গুহাগুলো, আর দুই এখানের মনাস্ট্রি, যেটা আমরা এরপরে যাব। ওই দূরে দেখা যাচ্ছে টাবো মনাস্ট্রি। অসাধারণ একটা ভিউ, পুরো টাবো এবং স্পিতি ভ্যালি। এলাম, দেখলাম, জয় করলাম। গুহাগুলি দেখে পাহাড় থেকে নিচে নেমে এসেছি। এটা হচ্ছে টাবোর প্রবেশ তোরণ। একটু এগোলেই রয়েছে ডান দিকে টাবোর বাস স্ট্যান্ড। সত্যি কিন্নর কল্পা ঘুরে এসে এই টাবোকে সম্পূর্ণ অন্যরকম লাগছে। এখানে রয়েছে একটি স্কুল। ফিরে এলাম আমাদের পালকিত হোমস্টেতে। আগের ভিডিওতে এই হোমস্টেকে ডিটেলসে দেখিয়েছিলাম। যদি মিস করে থাকেন তাহলে সেই ভিডিওটি দেখে নিতে ভুলবেন না। এটা আমাদের রুমের উইন্ডো। তো উইন্ডো থেকে বাইরের দিকটা একবার দেখে নেওয়া যাক। এখানে আপেল গাছগুলো লাগানো হয়েছে। আর আমরা এখন যে ঘুরে এলাম, ওইখানে কেভগুলো রয়েছে, ওইখানে কেভগুলো রয়েছে, ওইখান থেকে আমরা ঘুরে এলাম এক্ষুনি। এরপর ফ্রেশ হয়ে সবাই মিলে চলে এলাম ডাইনিং এ ব্রেকফাস্টের জন্য। মেনুতে ছিল গরমা গরম আলুর পরোটা। ব্রেকফাস্ট সেরে টাবো মনাস্ট্রি দেখতে যাব, তারপর টাবোকে বিদায় জানাতে হবে। আজকের গন্তব্য হলো কাজা। তাই চেক আউট করার আগে এই হোমস্টে স্মৃতিকে ফ্রেমবন্দি করে নিলাম। আমরা এখন প্রবেশ করছি টাবো মনাস্ট্রিতে, যে মনাস্ট্রির মেন গেট। দুটো মনাস্ট্রি আছে, সামনের এটা হচ্ছে নিউ মনাস্ট্রি, পিছন দিকে আছে ওল্ড মনাস্ট্রি। তো নিউ মনাস্ট্রিটা আগে আমরা একটু দেখে নিই, তারপর ওল্ড মনাস্ট্রিতে যাবো। নিউ মনাস্ট্রি দেখে আমরা এখন এলাম টাবোর যে মেন এবং ওল্ড যে মনাস্ট্রি, 996 AD। পুরো মাটির একেবারে। ও দরজা খুলে ঢুকছি। ঢুকে পড়লাম ইতিহাসের পাতায়। 996 খ্রিস্টাব্দে যখন প্রাচীন তিব্বতী রাজতন্ত্র লাদাখ থেকে মুস্তাং পর্যন্ত তাদের রাজ্য বিস্তার করেছিল, সেই সময় রাজকীয় লামা ইয়েশে এই মঠটি তৈরি করেছিলেন। এরপর বছরের পর বছর ধরে এই মঠ অনেক ধ্বংসযজ্ঞের সম্মুখীন হয়েছে। তারপর এই যে ওল্ড মনাস্ট্রি, এটার মধ্যে আমরা ঢুকেছিলাম। সেখানে ক্যামেরা, মোবাইল, ফটোগ্রাফি একেবারে অ্যালাউ নেই। মানে ভিতরে ঢোকা মানে একেবারে যেন ইতিহাসের পাতায়
পৌঁছে যাওয়া। খুব সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে আর প্রাচীন সমস্ত মূর্তি। কমপ্লেক্সের ভেতরে রয়েছে 9টি মন্দির, 4টি সুসজ্জিত স্তূপ এবং বেশ কয়েকটি ছোট ছোট চোরতেন, আর রয়েছে সন্ন্যাসীদের আবাসস্থল। এগুলিকে বাইরে থেকে দেখতে সাধারণ মাটির বাড়ি মনে হলেও এগুলোর মধ্যে থাকা হাঙ্কা, দেয়ালচিত্র, চিত্রকর্ম, পাণ্ডুলিপি এবং মূর্তিগুলি অমূল্য সম্পদ। হিমালয় অঞ্চলের ইতিহাস এবং সংস্কৃতিকে বিশদভাবে চিত্রিত করে। মৈত্রেয় মন্দিরের মধ্যে রয়েছে প্রায় 6 মিটার উচ্চতার এক বিশাল বুদ্ধ মূর্তি, কিন্তু ক্যামেরা অ্যালাউ না থাকায় এগুলো কোনো কিছুই দেখাতে পারলাম না। একদিকে প্রকৃতি আর একদিকে আধ্যাত্মিকতা, দুইয়ের সংমিশ্রণ হলো তাবো। তাবো যেন এক ছোট্ট তিব্বত। পাশেই রয়েছে মিলেনিয়াম মনাস্ট্রি গেস্ট হাউস। তো এখানেও একটা থাকার অপশান, একদম মনাস্ট্রির পাশেই একটা অন্যরকম চার্ম। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ফোন করে নিতে পারেন। মনাস্ট্রির সামনেই রয়েছে বেশ কিছু গিফট শপ। এই টাবোর কয়েকটি হোমস্টে ও হোটেলের কন্ট্রাক্ট আপনাদের জন্য রইল। স্পিতি ভ্যালি কোল্ড ডেজার্টের অন্তর্গত, তাই এখানে দিন এবং রাত্রির মধ্যে টেম্পারেচারের ডিফারেন্সটা অনেকটাই বেশি। এই টাবো সহ সমগ্র স্পিতি ভ্যালি বেড়াবার আদর্শ সময় হচ্ছে মে থেকে অক্টোবর মাস। এখন আমরা তাবোকে বিদায় জানিয়ে রওনা দেব কাজার উদ্দেশ্যে। যাবার পথে দেখে নেব ধাঙ্কাল মনাস্ট্রি, তবে সেই ভিডিও নিয়ে আসবো পরের এপিসোডে।